নমস্কার, আমি ডক্টর সৌরভ দত্ত কথা বলছি। আমি একজন পালমোলজিস্ট। গত 6 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছি, কলকাতা, হাওড়া এবং হুগলির। আমি এসকেএক সঞ্জীবনী হসপিটালের সঙ্গেও গত 2 বছর ধরে সংযুক্ত আছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে। তাদের মধ্যে একটি প্রধান বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ইলনেস। যেমন ধরুন সিওপিডি, অ্যাজমা, এই জিনিসগুলো প্রধানত যে ক্রনিক রেসপিরেটরি সমস্যাগুলো, অর্থাৎ হাঁপানির কষ্ট, কাশির কষ্ট, এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষই ফেস করে থাকে। এবং বিশেষ করে সামনে শীতকাল বা সিজন চেঞ্জের সময় অসুখগুলো বেড়ে যায়, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে, কাশি বেড়ে যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। তো এর মাধ্যমে প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে যে কি থেকে আমাদের জিনিসগুলো হচ্ছে। তার মধ্যে নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে বয়স্ক বেশ কিছু মানুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তো বটেই এবং কিছু মহিলাদের ক্ষেত্রেও এখন স্মোকিং একটা বিরাট ফ্যাক্টর। এখন ইট ইস এ ভেরি বিগ ফ্যাক্টর। তার সঙ্গে আমরা অবভিয়াসলি যে সমস্ত অ্যাজমাটিক পেশেন্ট আছে, যেমন ধরুন যাদের অ্যালার্জি প্রোন, যারা ডাস্ট অ্যালার্জি একটা মেজর ইম্পর্টেন্ট কজ অফ রেসপিরেটরি ইলনেস। যে কোনো রকম, যে কোনো ফুলের রেণু থেকে অ্যালার্জি হতে পারে, ঠান্ডা হাওয়া থেকে অ্যালার্জি হতে পারে, ধুলো ধোঁয়া, ডাস্ট অ্যালার্জি যেটা আমি অলরেডি বললাম, তো এগুলো থেকে অ্যালার্জিস আসতে পারে। সেটা কিন্তু অ্যালার্জি অলওয়েজ যে সব সময়তে আমাদের গায়ে বা সেরকমভাবে বেরোবে, সেরকমভাবে এটা রেডিস কিছু হিউজ আসবে, সেরকম কিছু নয়। আমাদের অনেক সময়তে রেসপিরেটরি ট্র্যাক্টে যদি অ্যালার্জি ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা ক্রনিক ড্রাই কাফ, অর্থাৎ শুকনো কাশি, একটা অ্যাজমাটিক কাশি, অর্থাৎ রাতের দিকে হয়তো কাশিটা বেশি হচ্ছে, দুপুরের দিকে বেশি হচ্ছে, খাওয়ার পরে বেশি হচ্ছে, এই ব্যাপারগুলো থেকে থাকে। তো কাশি জিনিসটা অ্যালার্জিক হোক বা নন অ্যালার্জিক হোক, নন অ্যালার্জির কারণে কী কী হতে পারে? ইনফেকশন থেকে হতে পারে, যে কোনো ইনফেকশন। এখন সিজনাল ফ্লু, এখন ইনফ্যাক্ট এখন কলকাতা শহরে ইনফ্লুয়েঞ্জা, পার্টিকুলারলি H3N2 খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সেখান থেকে একটা ইনফেকশনের চান্স সবসময়তেই এই সমস্ত মানুষদের, যাদের ক্ষেত্রে লাংটা অলরেডি ড্যামেজ, তাদের ন্যাচারালি তাদের অনেক বেশি ইনফেকশন প্রোন তারা। তো সেসব ক্ষেত্রে কাশিটা হঠাৎ করে, ধরুন কাশিটা হতে হতে কাশিটা বেড়ে গেল, হঠাৎ করে কফটা বেরোনো বেড়ে গেল, বা ইয়োলোইস এক্সপেক্টোরেশন, হলুদ রঙের কফ আসা স্টার্ট করলো, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে বলতে হবে যে অবভিয়াসলি একটা ইনফেকশন হয়েছে। তার সঙ্গে একটা জ্বর, হুসহুসে জ্বর, ঠিক আছে, সারছে না, ঠিক আছে, বেশ কিছুদিন ধরে, এই জিনিসগুলো হয়তো ইনফেকশন থাকলে থাকতে পারে। তা সেগুলো ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা বিভিন্ন ওয়েতে আমরা ম্যানেজ করি, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক্স আছে, নেবুলাইজার দরকার পড়লে দিতে হতে পারে বাড়িতে, আর ইনহেলার্স তো আছেই, ইনহেলার্সের ব্যাপারে পরে আসছি। তো হোয়াট এভার, এই জিনিসগুলো থাকবে, ইনফেকশন একটা পার্ট, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালার্জিস অ্যান্ড স্মোকিং অবভিয়াসলি রিপিটলি একটা পার্ট। তো এইগুলো চলতে থাকবে, এই জিনিসগুলো রয়েছে, এবং এদের থেকে আমরা প্রথমে কজেস আইডেন্টিফাই করার পরে আমাদের জানতে হবে যে আমরা কি করতে পারি যাতে এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডিয়ারেন্স টু মেডিকেশনস, অর্থাৎ ওষুধ যেগুলো আমরা নিচ্ছি, ইনহেলার্স বা রেগুলার ওষুধপত্র, সেগুলো যেন আমরা প্রপারলি ইনটেক করি। অর্থাৎ ইনহেলারটা আমরা হয়তো আজকে নেব না, আজকে ভালো লাগছে না, আজকে আমি ভালো আছি, এই জিনিসটা করলে কিন্তু চলে না। অর্থাৎ ইনহেলার জিনিসটা কিন্তু প্রপারলি, রেগুলারলি, যদি আপনি ভালোও থাকেন তাহলেও আপনাকে রেগুলার অ্যাডিয়ারেন্স করে রাখতে হবে, অর্থাৎ আপনাকে রেগুলার নিতে হবে এই জিনিসটা। এটা খুব ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে অবভিয়াসলি স্মোকিংটাকে এড়িয়ে চলা। স্মোকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ আমাদের জন্য সেটা খুবই নক্সিয়াস মেটেরিয়াল। তো সেটাকে এড়িয়ে চলা, এবং অবভিয়াসলি ধুলো ধোঁয়া, ঠান্ডা হাওয়া, এটাকেও এড়িয়ে চলতে হবে, চেষ্টা করতে হবে যতটা সম্ভব। সবটা সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আরও কিছু কিছু মেটেরিয়াল আছে আমরা যেগুলোকে একটু চিন্তা ভাবনা করলে দূর করতে পারি। যেমন ধরুন একটা পার্ট আছে যে আমরা কিছু ভ্যাকসিন দিই অনেক সময়তে আমরা মানুষকে। সেটা হচ্ছে ধরুন ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ভ্যাকসিন দিই। এই ভ্যাকসিনেশনগুলো কাজ হচ্ছে যে একটা স্পেসিফিক ইমিউনিটি গ্রো করা টু আ পার্টিকুলার স্ট্রেন অফ অ্যালার্জেন, সরি, জার্মস আর কি। তো সেটাতে আমরা যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের এগেনস্টে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে আমরা তাদের এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করার চেষ্টা করি। যাতে করে কি হয় যে ইনফ্লুয়েঞ্জা যদি আমাদের কাউকে একটা ইনভলভ করলো, কিন্তু তার বাড়াবাড়িটা হলো না, অর্থাৎ হসপিটালাইজ করার মতো সেই জায়গাতে গেল না, সিভিয়ারিটিটা বাড়লো না। এইগুলো আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি। ইনফ্লুয়েঞ্জা বলে ভ্যাকসিন পাওয়া যায়, খুব ভালো ভ্যাকসিন, এটা ভালো কাজ করে। নিউমোনিয়াও সেম জিনিস। নিউমোনিয়ার আমরা মোটামুটি 15 থেকে 20টা ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা এই ধরনের ইমিউনিটি গ্রো করার জন্য ভ্যাকসিনেশন রাখতে পারি। তো এটা নিয়ে নেওয়া ভালো, স্পেশালি যাদের কোমরবিডিটিস আছে, যেমন ধরুন ডায়াবেটিস
বা কিডনির সমস্যা, হাইপার টেনশন এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক, অ্যান্ড অলসো ফর এল্ডারলি। তো এইটা হচ্ছে নাম্বার টু। এবং আমরা এছাড়াও বিশেষ করে প্রপারলি মেডিকেশন নেওয়া, কিছু সময় মতো ভ্যাকসিন নেওয়া এবং অ্যালার্জিগুলোকে অ্যাভয়েড করা, এগুলো করতে পারলে আমরা ডেফিনেটলি ভালো থাকতে পারবো। ঠিক আছে? আর তাছাড়া এখন ইয়ং জেনারেশনের মধ্যেও প্রচুর শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে, কাশির সমস্যা দেখা যাচ্ছে। নট অনলি ফর দ্য এল্ডারলি পিপল বাট অলসো ফর দ্য ইয়ং এজ, আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো খুব বেড়ে যাচ্ছে। তো আমরা সেগুলোকেও প্রপারলি ম্যানেজ করতে পারি। নিয়মটা তাদের ক্ষেত্রেও কিন্তু এক, তাদেরও স্মোকিং কুইট করতে হবে। হ্যাঁ, হয়তো ভ্যাকসিনেশন সবার ক্ষেত্রে সেরকমভাবে লাগে না, সেটা এজ ওয়াইজ ভ্যারি করে। কিন্তু আমরা বেসিক রুলগুলো কিন্তু এক, অর্থাৎ ইনহেলার বা কোনো মেডিকেশন সেটাকে প্রপার অ্যাডহিয়ারেন্স করে নেওয়া এবং সেটাকে আমরা স্মোকিংটা কুইট করা অবভিয়াসলি। ঠিক আছে? তো এইভাবে আমরা চালাতে পারি বা এভাবে থাকতে পারি, এভাবে আমরা ভালো থাকতে পারি। এভাবেই আমাদের ভালো থাকতে হবে। পলিউশনস আমাদের কলকাতা শহরে যথেষ্ট বেশি এবং তাদেরকে সেটাকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদেরকে যতটা সম্ভব পলিউশন এড়িয়ে চলতে গেলে কাজকর্ম তো বন্ধ করে দেওয়া যায় না অবভিয়াসলি, সেজন্য আমাদেরকে একটা হয়তো বাইরে বেরোলে মাস্ক ইউজ করা বা অ্যাটলিস্ট একটা নিজের মুখে রুমাল ইউজ করা, এই জিনিসগুলোকে আমরা অ্যাডহিয়ার করে চলতে পারি। এভাবেই ভালো থাকতে হবে, এভাবে ভালো থাকতে পারি আমরা। ঠিক আছে? নমস্কার।